আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আমি তোমাদের আইসিটি চতুর্থ অধ্যায় যেটা ওয়ার্ড প্রসেসিং এই চ্যাপ্টারটা রিডিং পড়াবো। আগে তোমরা রিডিং ক্লাসটা ভালো করে দেখবা, তারপর তোমাদের এমসিকিউ এবং কোশ্চেনগুলো দিয়ে দেবো অ্যান্সার সহ। পরে তোমরা এই ভিডিওগুলো দেখবা, তাহলে দেখবা পেরে যাবা। তোমরা যারা আমার চ্যাপ্টার 1 এর ভিডিও দেখেছো আমি কিভাবে দিয়েছিলাম ভিডিওগুলো। আমি তোমাদের এমসিকিউ এবং পরবর্তীতে হলো কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দিব সুন্দর করে। দেখো তোমাদের কি বলছে, এটা তোমাদের 54 পৃষ্ঠা। আগে তোমরা ভালো করে বই রিডিংটা ভালো করে বুঝে পড়বা, তাহলে কিন্তু তোমাদের এমসিকিউ সুবিধা হবে এবং প্র্যাকটিক্যালেরও অনেক কিছু বুঝতে পারবা তোমরা। দেখো কি বলছে, ওয়ার্ড প্রসেসিং ও বাংলা কিবোর্ডের ব্যবহার। আসলে তোমরা ইতিমধ্যে জেনেছো যে আমরা এখন লেখালেখি, ছবি আঁকা সহ অনেক কাজে কম্পিউটার ব্যবহার করি। আসলে ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে তোমরা হয়তো ইংরাজি ভাষা টাইপিং করেছো, ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে অনেকে হয়তো ইংরাজি ডকুমেন্ট ব্যবহার টাইপ করা শিখেছো। তো এখন আমরা এই শ্রেণীতে আমরা শিখবো ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে কিভাবে বাংলা ডকুমেন্ট তৈরি করা যায়, এটা আমরা শিখবো। দেখো এখানে হলো যে মুনির ইউনিকোড কিবোর্ড লেআউট দেওয়া আছে, মানে মুনির চৌধুরী 1971 সালে 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের যে হত্যা করা হয়েছিল, সেখানে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিল মুনির চৌধুরী। এই মুনির চৌধুরী তার নিজের একটা তৈরি করা একটা ফরম্যাট লেআউট মানে নকশা তিনি হয়তো টাইপরাইটারের জন্য তৈরি করেছিলেন। বর্তমানে সেটা কম্পিউটার বা ল্যাপটপ অন্যান্য সকল কিবোর্ডে ব্যবহার করা হয় আমাদের দেশে। দেখো বাংলা কিবোর্ড, ওয়ার্ড প্রসেসর দিয়ে কোনো কিছু লিখতে হলে প্রথমে আমাদের প্রয়োজন একটা কি বলতো, এটা এমসিকিউ। ওয়ার্ড প্রসেসর দিয়ে যদি আমরা কোনো কিছু লিখতে চাই তাহলে সবার আগে আমাদের কি লাগবে, সবার আগে আমাদের লাগবে হলো একটা কিবোর্ড লাগবে। ওকে, তাহলে কিবোর্ড হলো ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইস। তাহলে ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইসের নাম কি, কিবোর্ড। ওয়ার্ড প্রসেসিং এ বাংলা লেখালেখি করতে হলে আমাদের বাংলা কিবোর্ড সম্পর্কে জানতে হবে। ইংরেজি কিবোর্ডের উপর ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন শহীদ মুনির চৌধুরী। তিনি 1965 সালে সর্বপ্রথম এই যে বাংলা টাইপরাইটারের জন্য একটা বিজ্ঞানসম্মত কিবোর্ড লেআউট তৈরি করে। কে, মুনির চৌধুরী। কত সালে, 1965 সালে। পরবর্তী সময়ে এই কিবোর্ড লেআউটই কম্পিউটারের জন্য ব্যবহার করা হয়, কিন্তু প্রয়োজন হয় এমন একটি সফটওয়্যার যা কম্পিউটারে বাংলা লিখতে সহায়তা করবে। এই পর্যায়ে 1985 সালে, কত সালে, 1985 সালে কিছু বাংলা ফন্ট সহ এই শহীদ লিপি সফটওয়্যারটি প্রবর্তিত হয়। কত সালে, 1985 সালে। কোন লিপি, শহীদ লিপি। তার মানে শহীদ লিপি মানে আরেকটা সফটওয়্যার চালু হয়, যেটাতে বাংলা ফন্ট ছিল, সেখানে মানে বাংলা লেখালেখি করা যাবে। কিন্তু এটা তেমন কোনো জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। তো 80-র দশকের মাঝামাঝি থেকে শুরু করে 90 দশকের শেষের দিকে অনেকগুলো বাংলা লেখা সফটওয়্যার বাজারে আসে, যেগুলো কি নাম হলো বিজয়, প্রশিকা শব্দ। এগুলো কিন্তু বাংলা লেখার সফটওয়্যার, মানে এগুলো দিয়ে বাংলা লেখালেখি করা যায় কম্পিউটারে। বিজয়, প্রবর্তনা, লেখনী, এগুলো এগুলো প্রথম সারিতে ছিল। তো সফটওয়্যার উন্নয়নের কারণে বিভিন্ন সফটওয়্যারের সাথে সঙ্গতিপূর্ণ হওয়ায় বিজয় সফটওয়্যারটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। একদিক দিয়ে হলো সফটওয়্যার অনেক উন্নয়ন করা হয়, মানে সফটওয়্যার অনেক আপডেট করা হয়, এবং বিভিন্ন সফটওয়্যারের সাথে এই সঙ্গতিপূর্ণ ছিল এই বিজয় সফটওয়্যারটা। ওকে, এই জন্য এটা বেশি জনপ্রিয়তা লাভ করে। এই যে এখন আমাদের কম্পিউটারে যে বিজয় আছে, সব কম্পিউটার এরকম মানে বাংলা লেখার জন্য বিজয় সফটওয়্যারটা ব্যবহার করে। তাহলে বিজয়, প্রশিকা শব্দ, প্রবর্তনা, লেখনী, এগুলো সবগুলো সফটওয়্যারের নাম। তো শিক্ষার্থীরা দেখো, এই যে এটা হলো বিজয় কিবোর্ড লেআউট। ওকে, তোমরা যে কোনো কিবোর্ডে দেখবা যে এরকম কিউ, ডাব্লিউ, ই, আর, টি, ওয়াই এগুলো আছে, তার অনুস্বার, অন্তস্থ ঢ, ফ, ঠ, ছ, দেখছো এগুলো কিন্তু একটা প্যাটার্ন, বিশেষ প্যাটার্ন আছে। ওকে, তো এখন এটা হলো আমাদের দেশে যে যত কিবোর্ডগুলো আছে এগুলোতে এটা এই ইংলিশ লেখার সাথে বাংলা স্টাইলটা লেআউটটা মেনটেন করা হয়। যদি ওয়ার্ড প্রসেসরে তোমার বিজয় সফটওয়্যারটা চালু করতে চাও, ওয়ার্ড প্রসেসরে যদি তোমরা বিজয় সফটওয়্যারটা সচল করতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে, এই যে কন্ট্রোল অল্টার প্লাস বি, এটা একসাথে চাপতে হবে। কি কি চাপতে হবে মনে রাখবা, যে কন্ট্রোল অল্টার বি, এটা তোমরা মনে রাখবা। যে শিক্ষার্থী দেখো, আমরা যদি কি করি তাহলে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি যদি একসাথে চাপি, মানে কন্ট্রোল অল্টার আর বি যদি আমরা একসাথে চাপি, তো শিক্ষার্থী দেখো এই যে এটা হলো কন্ট্রোল, ঠিক আছে, তারপরে এই যে দেখো এটা হলো অল্টার আর এটা হলো বি। ওকে, তোমরা যদি কি করো কন্ট্রোল অল্টার বি একসাথে চাপো, তাহলে কিন্তু তোমাদের এই যে বিজয় কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে দেখবা বিজয় সফটওয়্যারটা চালু হয়ে গেছে। ওকে, তাহলে বিজয় কিবোর্ডটা চালু হয়ে যাবে। তখন বিজয় কিবোর্ডে যে কোনো দুইটা অক্ষরকে যদি আবার তুমি যুক্ত করতে চাও, তো সেক্ষেত্রে দেখো আমরা যদি মানে বিজয় কিবোর্ডে যদি আমরা যুক্তপূর্ণ লিখতে চাই, তাহলে যুক্তপূর্ণ লেখার জন্য আমাদেরকে কি করতে হবে, ইংরেজি জিটা চাপতে হবে। হ্যাঁ, দুইটা লেটারের মাঝে জি চাপতে হবে। তুমি যখন যুক্তপূর্ণ করতে চাবা তখন তোমাকে জি চাপতে হবে। কিভাবে দেখো, যেমন আমরা কি করব, আমরা ওই যে ক্ষীয় বর্ণটা লিখবো, এই জিত্তক্ষ তোমরা যেটা বলো পরীক্ষার যে যুক্ত বর্ণটা আছে, এটা লেখার জন্য আমাদের কি করতে হবে, জে জি এন লিখতে হবে।
আবার দেখো আমরা যেমন এই যে গঞ্জ, হ্যাঁ, লাঞ্ছনা, এই টাইপের যুক্ত বর্ণ শব্দের মধ্যে যে বর্ণটা থাকে, এই যে দেখো, এটা ইয় যোগ জ, ইয় যোগ জ, এটা লেখার জন্য IGU দিতে হবে। ওকে। আবার দেখো যেমন আমরা এই যে দেখো মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন, এটা যদি আমরা লিখতে চাই তাহলে আমাদেরকে NGB লিখতে হবে, এন দিয়ে জিবি। দেখো অনেক সময় দেখো কিবোর্ডে সবসময় দেখো ক্যাপিটাল লেটারেই লেখা আছে। ওকে। তারপর তুমি কি করবা, এন বর্ণটা চেপে জি চেপে বি চাপ দিবা, তাহলে এই যে মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন যে যুক্ত বর্ণটা আছে উষ্ণ, এই যুক্ত বর্ণটা তোমরা লিখতে পারবা। আবার যেমন ইয় যোগ ছ, যেমন এটা হলো ইয় যোগ ছ, এটা যদি তোমরা লিখতে চাও তোমরা লিখবা IGY, এটা লিখতে হবে। ওকে। আবার তোমরা যদি ইয় যোগ চ, যেমন পঞ্চমে যুক্ত বর্ণ যেটা ইয় ইয় যোগ চ, তখন এটা IGY লিখবা। আবার যেমন এই যে উময় যোগ গ, এটা যুক্ত বর্ণ লেখার জন্য QGO লিখবা। আর যে বুরকে জ যোগ ইয়, যেটা বিজ্ঞান বানানো থাকে, বিজ্ঞ বানানো থাকে, তাহলে UGI। তাহলে তোমাদের কিন্তু এটা লিখে লিখে মনে রাখতে হবে। ওকে। তোমার লিখে না মনে রাখলে এটা পারবা না। MCQ তে আসতে পারে যে আমরা তুমি যদি পরীক্ষা শব্দটা আর এই যে ক্ষীয় বা জিত্ত খ বলে অনেকে, এটা যদি লিখতে চাও এই যুক্ত বর্ণটা, তাহলে তোমাকে কিবোর্ডে কি চাপতে হবে। ওকে। কোন কি চাপতে হবে, তাহলে তোমরা এভাবে লিখবা। ওকে। দেখো যদিও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মানে BCC, যদি বলা যায় BCCর পূর্ণরূপ কি, BCCর পূর্ণরূপ হলো বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, এটা মনে রাখবা। BCCর পূর্ণরূপ কি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। এই বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ন্যাশনাল কিবোর্ড নামে একটা বাংলা কিবোর্ড লেআউট অনুমোদন করেছে, কিন্তু ব্যবহার শুরু হয়নি। তারা ন্যাশনাল কিবোর্ড নামে একটা বাংলা কিবোর্ড লেআউট চালু করেছে, কিন্তু সেটা অনুমোদন পায়নি। পৃথিবীর অন্য সকল ভাষার মতো বাংলাও ইউনিকোড ব্যবহার করে লেখা যায়। দেখো ইউনিকোড হলো, তোমরা যখন ইন্টারনেট উঠবো পরে ক্লাসে দেখবা ইউনিকোড, আস্কি কোড, অনেকগুলো লেখার কোড আছে। ইউনিকোড ব্যবহার করে আমরা বাংলা লিখতে পারবো। এখানে দেখো উচ্চারণ ভিত্তিক এখানে কিছু ফোনেটিক কি ব্যবহার করা হয়েছে, যেমন আমরা ক সাধারণত কে দ্বারা প্রকাশ করা হয়, খ হলো KH দ্বারা, গ হলো দেখো গ হলো GH দ্বারা প্রকাশ করা হয়। আমরা যখন কি করব, আমরা যখন দেখবা যে সবাই তো আর বিজয় দিয়ে লিখতে পারে না, যেমন আমিও বিজয় দিয়ে কখনো লিখি না, আমি অভ্র সফটওয়্যার ব্যবহার করি যে বাংলা লেখার জন্য। তো তোমরা যখন এরকম অনেক সময় আমরা দেখা যায় যে তোমরা মেসেজ টাইপ করো, যেমন আমরা মেসেজের সময় লিখি যেভাবে বাংলা কথাগুলো ইংলিশে অক্ষর দিয়ে, তো অনেকে খ বোঝানোর জন্য KH লিখতে হয়। ওকে। খ বোঝানোর জন্য KH লিখতে হয়। আবার দেখো, আবার মনে করো যে ঘ বোঝানোর জন্য GH লিখতে হয়, উ বোঝানোর জন্য NG লিখতে হবে। NG লিখলে এটা উ বোঝায়। যেমন আমরা রং লিখি RONG, রং, এই যে উ বোঝানোর জন্য। চ ছ CH ছ হয়, যে দ্বারা জ হয়, JH ঝ হয়, ইও বোঝানোর জন্য। তাহলে আমরা তাহলে কি করে আমরা NG লিখতে হয়, NG ইও বোঝাবে, এটা স্মল এটা ক্যাপিটাল। আবার টি দিলে শুধু ট বোঝাবে, TH দ্বারা কি হলো ঠ বোঝায়, ডি দ্বারা ড বোঝায়, DH দ্বারা ঢ বোঝায়, এন, টি দ্বারা ত, TH দ্বারা থ, ডি দ্বারা দ, হ্যাঁ, DH দ্বারা ধ বোঝায়, এন দ্বারা ন বোঝায়। ওকে। বড় হাতের এন দ্বারা মূর্ধন্য ন বোঝায়, আর ছোট হাতের এন দ্বারা তাহলে দন্ত ন বোঝাবে। PH দ্বারা ফ বোঝায়, আবার এফ দ্বারাও ফ বোঝায়। আবার BH আর ভি দ্বারা ভ বোঝায়, এম দ্বারা ম বোঝায়, হ্যাঁ, SH দ্বারা স বোঝায়, আর SH দ্বারা মূর্ধন্য স বোঝায়। তো সেক্ষেত্রে দেখো আমরা যেভাবে কি করলে দেখো বাংলা লেখি না কেন, তাহলে সেটা কিন্তু সংরক্ষণ করা হয় একটা আন্তর্জাতিক নিয়মে। সে কারণে একটা নির্দিষ্ট কিবোর্ডের গুরুত্ব কমে যাচ্ছে। এখানে দেখো অনেক একটা কিবোর্ডের ডিজাইন দেওয়া আছে। দেখো কিবোর্ডের ডিজাইন, এই যে এখানে যেটা তোমরা দেখতেছো এটা বলে এসকেপ কি বলে। আসলে এসকেপ কি কাজ হলো, তুমি যখন একবারে বাইরে চলে আসবা তখন এসকেপ কি দিতে। অনেক সময় গেম খেলতেছো বা কম্পিউটারে কোনো কিছু দেখতেছো, তুমি চাচ্ছো আমি একবারে বাইরে চলে আসবো কম্পিউটার থেকে, তখন তুমি কি করবা, ভিতর থেকে বাইরে চলে আসবা, আর ওই ফাইলের ভিতরে থাকবো না, সফটওয়্যারের ভিতরে থাকবো না, গেমের ভিতরে থাকবো না। এসকেপ, হ্যাঁ, এর নাম হলো ESC লেখা থাকে কিবোর্ডের মধ্যে। তোমরা এটা চাপ দিলেই দেখবো এটার নাম হলো এসকেপ কি বলা হয়, বাইরে বেরিয়ে আসবা। এখানে একটা ট্যাব আছে, ট্যাব কি আছে, ওকে। এখানে ক্যাপস লক আছে। দেখো এই ক্যাপস লকের কাজ হলো, তুমি যখন মনে করো বড় হাতের অক্ষর লিখতে চাও, এটা ক্যাপস লক চেপে তুমি যদি অন্য লেখা লেখো তাহলে বড় হাতের লেখা হয়ে যাবে। আর এটা হলো কন্ট্রোল কি, এই কন্ট্রোল কির কাজ হলো আসলে কন্ট্রোল করে সবকিছুকে। মানে তুমি কোনো সিলেক্ট করতে চাও, কন্ট্রোল কি চাপ দিলে যার উপরে ক্লিক করবা সেটা সিলেক্ট হয়ে যাবে। ওকে। এবার দেখো এখানে শিফট কি আছে, যেমন তুমি যদি বলো যে না আমি ক্যাপস লক দিয়ে আমি ক্যাপিটাল লেটার লিখবো না, আমি শিফট সেপে কোনো কিছু চাপ দিবা, তো শিফট সেপে যদি কোনো কিছু চাপ দাও তাহলে তোমার ওইটা আবার ক্যাপিটাল হয়ে যায়। আবার এখানে একটা আছে দেখো, আরো অনেক কাজ আছে এদের, যেমন স্পেস বার, এটা দিয়ে স্পেস ব্যবহার করা হয়। তারপর অল্টার কি আছে, এখানে এন্টার কি আছে, কোনো কিছু এন্টার দেওয়া হয়, এন্টার কি আছে। এখানে কতগুলো অ্যারো কি আছে, এই 4টা অ্যারো কি। এই অ্যারো কি গুলো দ্বারা ডানে বামে যাওয়া যায়, উপরে নিচে যাওয়া যায়, অ্যারো কি। আর এখানে একটা গুরুত্বপূর্ণ হলো ব্যাক স্পেস। ওকে। ব্যাক স্পেস দ্বারা যদি আমরা কি করি, আমরা যদি কোনো কিছু সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি আমরা ব্যাক স্পেস চাপ দিই তাহলে পুরোটা মুছে যাবে একবারে।
আর যদি আমি যদি সিলেক্ট না করে ব্যাকস্পেস চাপতে থাকি তাহলে একটা করে লেটার মুছতে থাকবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের কিবোর্ডের মধ্যে এটা হলো ফাংশন কি। এখানে দেখো F1 F2 F3 থেকে F12 পর্যন্ত ফাংশন কি আছে। তাহলে ফাংশন কি কয়টা? মোট হলো 12টা। এখানে 12টা ফাংশন কি আছে। এই যে ফাংশন কিগুলো আছে এই ফাংশন কিগুলো বিভিন্ন রকম কাজ করে। আর এই পাশে দেখো এই কিবোর্ডের এই পাশে লাস্ট এই পাশে হলো কতগুলো নাম্বার প্যাড আছে। এখানে 0 থেকে 9 পর্যন্ত কতগুলো নাম্বার দেওয়া আছে। এটা হলো একটা নর্মাল কিবোর্ডের এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। এখন তার মানে আমরা যেটাই করি না কেন, যেভাবে কিবোর্ডে লেখালেখি করি না কেন, এটা আন্তর্জাতিক নিয়মে সেভ হয়। এই জন্য দেখবো সব কিবোর্ডগুলো প্রায় একই রকম। এদিকে 2000 সালের পর থেকে বাড়তে থাকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। মানে 2000 সালের পর থেকে মানুষ প্রচুর পরিমাণে ইন্টারনেট ব্যবহার করতে থাকে। প্রয়োজনীয়তা দেখা যায় বাংলায় ওয়েব পেজ তৈরি করার। মানে বাংলায় কিভাবে ওয়েব পেজ তৈরি করা যায় এটা প্রয়োজন হয়। যেমন দেখো আমরা ওয়েব পেজ হলো দেখো অনেক আমরা ইন্টারনেটে ঢুকে কোনো কিছু যদি তোমরা গুগলে ঢুকে লিখো তাহলে তোমাদের অনেক কিছু লেখাগুলো চলে আসে। এই যে লেখাগুলো তুমি দেখতে পাও এগুলো কিন্তু একটা বিভিন্ন ওয়েব পেজের লেখা। তাহলে বাংলায় যদি আমরা তথ্য জানতে চাই তাহলে আমাদের বাংলায় ওয়েব পেজের প্রয়োজন আছে, বাংলায় লেখার প্রয়োজন আছে। আমরা যেন অনলাইনে বাংলা লেখাগুলো দেখতে পাই, বাংলায় তথ্য পাই, এই জন্য বাংলা ওয়েব পেজ তৈরির প্রয়োজন দেখা দেয়। তো ইন্টারনেটের জনপ্রিয়তার কারণে প্রয়োজন হয় এমন একটি সফটওয়্যারের যা ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে বাংলা লেখার সুবিধা দিবে। তখন 2007 সালে দেখো মেহেদী হাসান খান নামে একজন ব্যক্তি, মেহেদী হাসান খানের যে নিচে ছবি দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, এই মেহেদী হাসান খান কর্তৃক বাংলা মানে একটা বিনামূল্যের ইউনিকোড সফটওয়্যার নাম হলো অব্র। খুব জনপ্রিয় অব্রটা, খুব ভালো, মানে আমার কাছে খুব ভালো লাগে। কারণ হলো যে একমাত্র অব্র দিয়ে বাংলা লেখা না জানলেও বাংলা লেখা যায়, এটা হলো অব্র। দেখো একমাত্র অব্র দিয়ে, এটা সরেও ভৈরব ফলা। একমাত্র দেখো বাংলা না জানলে আগে দেখো বিজয় কিবোর্ডে সবকিছু মানুষ সবাই জানে না, এখন বাংলা এই জন্য ভালোভাবে যদি খুব ইজিলি লেখা যায় এটা হলো অব্র সফটওয়্যার। এটা উচ্চারণ ভিত্তিক একটা ফোনেটিক বাংলা টাইপিং ব্যবস্থা, মানে তুমি যেমন উচ্চারণ করবা ওরকম লিখবা, লিখলে এই দেখবা যে কি হয়ে গেছে, এটা হলো বাংলা টাইপিং হয়ে গেছে। এটিকে তরুণ সমাজের কাছে বেশ জনপ্রিয় করে তোলে, ইয়াংদের কাছে এটা অনেক বেশি জনপ্রিয়, সবার কাছে জনপ্রিয় হয়ে গেছে এখন। আর উচ্চারণ ভিত্তিক ফোনেটিক বাংলা টাইপ ব্যবসার জন্য তুমি লিখতেছো আমি বাংলায় গান গাই, দেখবা যে ওটা লিখবে আমি বাংলায় গান গাই। এছাড়া তুমি এটা মাউস দিয়েও লেখার সুবিধা আছে, তোমরা দেখতেছো এই যে দেখো এখানে মাউস দিয়ে সবকিছু লেখা যায়। ওকে, যেমন তোমাদের এই যে এটা কিন্তু আমি বের করছি, এটা কিন্তু আমি এই যে মাউস দিয়ে বের করছি। এবার আমি দেখো অক্ষরগুলো চেপে চেপে আমি বাংলা লিখতে পারবো। ওকে, তো এইভাবে করা যায়। আবার ফলে কম্পিউটারে বাংলা ব্যবহার যাদের ভীতি ছিল তারা সহজে বাংলা ব্যবহার করতে শুরু করে। তবে অধিকাংশ সফটওয়্যারই কিন্তু এই শহীদ মুনির চৌধুরীর যে উদ্ভাবিত মুনির অপটিমা কিবোর্ড, এই যে মুনির অপটিমা কিবোর্ড লেআউটটাই কিন্তু ব্যবহার করা হয়। মানে কিবোর্ডগুলোতে নর্মালি সাধারণত কি করা হয়, এই যে মুনির চৌধুরী যে মুনির অপটিমা কিবোর্ড লেআউট আছে এটাই ব্যবহার করা হয়। তো ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম কিভাবে চালু করতে হয় মনে আছে? আসলে দেখো তোমাদের ওয়ার্ড প্রসেসিং এর প্রোগ্রাম চালু করার জন্য তোমরা এই যে কম্পিউটারে কি করবে, এটা গেল স্টার্ট কি, দেখো এখানে একটা স্টার্ট কি আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখো আমি যদি এখানে লিখি যাদের উইন্ডোজ 7 তাদের এখানে অল প্রোগ্রাম লেখা আসবে। অল প্রোগ্রাম লেখা আসার পর তারপর তোমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমরা দেখবো ওইখানে লিখবা মাইক্রোসফট অফিস। ওই মাইক্রোসফট অফিসটা খুঁজে বের করে সেখানে যেতে হবে। আর যাদের উইন্ডোজ 10 বা 12 11 12 এদের এগুলো কিছু প্রয়োজন নেই। তাদের ক্ষেত্রে কি করতে হবে, তোমরা দেখো তোমরা একবারে স্টার্টে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের এখানে একটা ফাঁকা জায়গা আসবে, ডায়লগ বক্স আসবে, একটা ফাঁকা জায়গা আছে, এখানে তোমরা লিখবা ওয়ার্ড। দেখো আমি এর আগে কাজ করেছি এই জন্য ওয়ার্ড লেখাটা আসছে। তা আমি যদি এখানে লিখি ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড লেখারও প্রয়োজন নেই, কারণ খালি ওয়ার্ড লিখলেই হবে। দেখো দুইটা অক্ষর লিখলে চলে আসবে। তারপর আমি পুরো লিখতেছি, দেখো ওয়ার্ড লিখছি, ওয়ার্ডে ক্লিক করবো, এই দেখো ওয়ার্ড চালু হয়ে গেছে। ওকে, তাহলে কি হলো, এটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার চালু হয়ে যাবে। এবার আমি যে প্রথমে দেখো যে ফাঁকাটা আছে আমি এটা ক্লিক করবো, এই দেখো এটা অন হয়ে গেছে। এবার দেখো অনার পরে এবার আমি এখানে কি করতে পারবো, এখানে আমি দেখো ইচ্ছা মতো লিখতে পারবো। আমি যা লিখবো এটা এখানে কিন্তু লেখা হবে। ওকে, আমি যে এখানে লিখতে চাই তোমরা কিবোর্ড চেপে চেপে এভাবে লিখতে পারবা। এটা হলো তোমাদের কি ওয়ার্ড প্রসেসরে লেখার নিয়ম। তাহলে কি হলো, ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম কিভাবে চালু করতে হয় মনে আছে? মনে না থাকলে আমি তোমাদের দেখালাম। তাহলে তোমরা কি করবা, স্টার্টে ক্লিক করবা, ওখানে ফাঁকা জায়গাটার মধ্যে ওয়ার্ড লিখবা, তাই হয়ে যাবে। ওকে, অথবা তোমার ডাইরেক্ট এখানে ওয়ার্ড লিখলেও চলে আসবে। আর একটা হলো যাদের উইন্ডোজ 7 তাদেরকে কি করতে হবে, এখানে এখানে স্টার্টে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের এখানে অল প্রোগ্রাম লেখা আসবে, তোমরা অল প্রোগ্রামে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমাদেরকে কি করবে, তোমাদের ওইখানে তোমরা দেখবা মাইক্রোসফট অফিস আছে, মাইক্রোসফট ওয়ার্ড আছে, এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে। তোমরা মাইক্রোসফট অফিস যেটা সেটাতে ক্লিক করবা, তাহলে তোমার ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামটা চালু হয়ে যাবে, তোমরা সেখানে লেখালেখি করতে পারবা। এখন এখানে কি হলো, প্রথমে আমাদেরকে যে কোনো একটা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম চালু করতে হবে। আমি তোমাদের একটা চালু করে দেখাইছি। এরপর বাংলা টাইপ করার জন্য ওয়ার্ড প্রসেসরকে প্রস্তুত করতে হবে। তো বাংলা লেখালেখি করার জন্য প্রথমে আমাদের ওয়ার্ড প্রসেসর বিজয় সফটওয়্যারের জন্য কন্ট্রোল অল্টার বি একসাথে চাপতে হবে। দেখো আমরা যদি বিজয় সফটওয়্যারটা অন করতে চাই
দেখো আমরা যদি বাংলা লেখালেখি করার জন্য তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে দেখো কন্ট্রোল অল্টার বি এটা একসাথে চাপতে হবে। ওকে, আর অব্র সফটওয়্যারের জন্য কি হলো F12 কি চাপতে হবে। তার আগে কিন্তু তোমাদের অব্র সফটওয়্যারটা আর আর হলো বিজয় সফটওয়্যারটা তোমাদের কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে। এই সফটওয়্যারটা আগে ইনস্টল করা থাকতে হবে। তারপরে তুমি যদি কি করো এই কন্ট্রোল অল্টার বি চাপো তাহলে বের হবে। ওকে, আর তারপর আর যদি F12 চাপো ফাংশন কি, যেমন আমি তোমাদেরকে বলেছিলাম, তো F12 হলো ফাংশন কি, দেখো 12 নম্বর ফাংশন কি আছে ওইটা চাপতে হবে। F দিয়ে 12 চাপলে হবে না, ফাংশন কি আছে 12 নম্বর লাস্টটা ফাংশন কি যেটা লাস্ট এটা হলো ওইটা তোমাকে চাপতে হবে। চাপলেই তুমি কি হবে দেখো কাজ হয়ে যাবে, তাহলে অন হয়ে যাবে। তারপর তোমার কাজ হলো ফন্ট নির্বাচন করা। দেখো তোমরা ফন্ট কিভাবে নির্বাচন করবা, যেমন এখানে হলো এইখানে দেখো লেখা আছে, এখানে অনেকগুলো ফন্ট আছে। দেখো এটা কি লিখছে, ক্যালিব্রি লাইট। ওকে, অনেকগুলো ফন্ট আছে এখানে। এখান থেকে তোমাদের নিউ টাইমস ইংলিশের জন্য সবচেয়ে ভালো ফন্ট হলো নিউ টাইমস রোমান, এই যেটা হলো ইংলিশের জন্য। ওকে, তারপর এখানে সবগুলো এখানে ফন্টগুলো থাকবে। ওকে, আর বাংলা লেখার জন্য হলো সুতন্নি এমজি। ওকে, তাহলে এখানে সুতন্নি এমজি একটা ফন্ট থাকবে। আমি আমি যেহেতু অব্র দিয়ে কাজ করি আমার এই জন্য বিজয়ের প্রয়োজন হয় না। তো এখানে তোমাদের বিজয় সফটওয়্যারটা থাকলে তাহলে এখানে লেখা উঠবে সুতন্নি এমজি। তাহলে তোমাকে যেটা তুমি পছন্দ করো সুতন্নি এমজি এটা এখানে সিলেক্ট করতে হবে। আর তুমি এখানে সাইজ আছে, সাইজ চাপলে তাহলে যেমন আমি যদি দেখো আমি যদি সাইজ চাপি, যেমন এটা যদি আমি সাইজ দিই, সাইজ দিলে তাহলে কি হবে, এখানে আমি যে সাইজ চাবো এই সাইজ এটা হয়ে যাবে। ওকে, এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেখো বিজয় সফটওয়্যারের জন্য সুতন্নি এমজি আর অব্র সফটওয়্যারের জন্য নিকোষ বা অন্য যে কোনো ইউনিকোড ফন্ট নির্বাচন করতে পারবা। বিজয় সফটওয়্যারের সবচেয়ে ভালো ফন্ট হলো কি, এই যে সুতন্নি এমজি, এটা মনে রাখবা। সুতন্নি এমজি হলো বাংলা লেখার ফন্ট, সুতন্নি এমজে এটা হলো বাংলা লেখার ফন্ট। আর অব্র সফটওয়্যারের জন্য নিকোষ এটা হলো ফন্ট। এছাড়া তুমি অন্য যে কোনো ইউনিকোড ফন্ট নির্বাচন করতে পারো। আমার কম্পিউটারে অন্য অন্য ফন্টগুলো আছে, এই জন্য নিকোষ আমার কাছে নাই। তো এগুলো ফন্ট তুমি সিলেক্ট করতে পারো, তারপর তুমি বাংলা লিখতে পারবা। এবার কিবোর্ডের বিভিন্ন কি চেপে দেখো কোথায় কোন অক্ষর আছে, অক্ষরগুলো অবস্থান জেনে তোমরা উপরে যে কোনো কিবোর্ড লেআউটের ছবির সাহায্য নিতে পারো, নিয়ে তোমরা এভাবে বাংলা লেখার কাজ করতে পারো। ওকে, তাহলে যেমন এখানে একটা কাজ দিয়েছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা আমরা লিখবো কিভাবে দেখো, যেমন এটা আমাদের তোমাদের হয়তো যদি কখনো অ্যাসাইনমেন্ট দেয় অথবা তোমাদের হয়তো প্র্যাকটিক্যালের সময় এটা লিখতে বলতে পারে যে এরকম একটা লেখা লেখো, টাইপ করো। তাহলে তোমরা কি করবা, বলো তোমাদের স্টার্টে যাবা, ওইখানে গিয়ে তোমরা এই কোণার মধ্যে এখানে লিখবা যে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড লিখলে হবে, অথবা তোমরা শুধু ওয়ার্ড, যাদের উইন্ডোজ 10 থেকে উপরে খালি ওয়ার্ড লিখলেও চলবে। আসলে তখন এই পেজটা অন হয়ে যাবে। এটা হলো অন হয়ে যাওয়ার পর এবার তুমি যে কোনো সিলেক্ট করতে পারো। দেখো আমার এখানে দেখো তোমরা এখানে ইংলিশ লেখা আছে, আমি এখানে বাংলা সিলেক্ট করে দিব। তুমি শিখে দেন, আমি যা লিখবো দেখো বাংলা হয়ে যাবে। দেখো আমার সোনার বাংলা। ওকে, আমার সোনার এই যে বাংলা। হ্যাঁ, তারপরে আমরা যদি লিখি আমি তোমায় ভালোবাসি। ওকে, তোমায় দেখো লেখাগুলো এখানে ভুল বানানো হয়েছে কিনা পাশে দেখো দেখায়, আমি তোমায় ভালোবাসি। ওকে, দেখছো, এই যে দাঁড়িয়ে দিলাম। বাস এভাবে আমরা কি করতে পারবো, বাংলা লেখা লিখতে পারবো। এই যে আমি এটা বাংলা সিলেক্ট করে দিছি। এবার দেখো আমি এখানে যদি আবার ইংলিশ সিলেক্ট করে দিই তাহলে কিন্তু আমার এখানে ইংলিশ লেখা আসবে। দেখো এখানে আমি ইংলিশ লেখা আসবে। ওকে, তাহলে এভাবে আমরা লিখবো। আমাদের লেখার কাজ শেষ। এবার দেখো কি বলছে, তার মানে এবার আমাদের ডকুমেন্টে একটা নাম দিয়ে সংরক্ষণ করতে হবে। তাহলে দেখো ডকুমেন্টে তাহলে একটা নাম দিয়ে তাহলে সংরক্ষণ বা সেভ করতে হবে। ওকে, তাহলে আমরা কি করতে হবে, ডকুমেন্টে একটা নাম দিয়ে আমাদের সংরক্ষণ করতে হবে। তাহলে আমরা নাম দিয়ে কিভাবে সংরক্ষণ করব, দেখো আমরা যেটা সেভ বা সংরক্ষণ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, দেখো আমি যে ফাইলটা লিখছিলাম এই ফাইলটা অন করছি। অন করার পর এখন আমি কি করব, দেখো আমি যদি এখানে দেখো এখানে আমার ফাইল লেখা আছে। ওকে, দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা কিভাবে সেভ করে, যে ফাইল লেখা আছে, ফাইল লেখা আমি যদি নিউ ক্লিক করি তাহলে কিন্তু কি করবে জানো, আমি যদি নিউ ক্লিক করি তাহলে আমার নতুন আরেকটা পেজ অন হবে। আমি যদি ওপেনে ক্লিক করি তাহলে আমি আগে যেটা সেভ করে রাখছিলাম বা আগে যেটা লিখছি এটা আবার অন হবে। আমি যদি সেভে ক্লিক করি তাহলে দেখো সেভ হয়ে যাবে। আর সেভ অ্যাজ দিলে আমি একটা নাম দিয়ে সেভ করতে পারবো। তাহলে আমি যদি সেভে ক্লিক করলেও একটা বক্স আসবে, তো আমি সেভ অ্যাসে ক্লিক করব। দেখো সেভ অ্যাস আমি কোথায় সেভ করব, এই যে দিস পিসি ডেস্কটপ অনেক কিছু আছে। দেখো আমি কি করবো, দেখো আমি দিস পিসি এই ডেস্কটপে সেভ করব। এখানে ক্লিক, এখানে দেখো আমার নাম এখানে কি লেখা আছে ABS লার্নিং জোন। তো আমি এভাবে যে কোনো একটা লেখা লিখতে পারবো। আমি যদি লিখতে চাই যে না আমি লিখবো হলো আজকের অ্যাসাইনমেন্ট, তাহলে আমি এটা লিখলাম। লেখার পর আমি কি করবো, এখানে সেভ আছে, আমি সেভে ক্লিক করব। এটা কিন্তু সেভ হয়ে গেছে। ওকে, এখন যদি তোমরা এটা দেখতে চাও এটা কোথায় আছে, দেখো আমি যেহেতু ডেস্কটপে সেভ করছি, দেখো এটা আমার ডেস্কটপ। তো ডেস্কটপে দেখো এখানে আজকের অ্যাসাইনমেন্ট, এই দেখো এখানে আজকের অ্যাসাইনমেন্ট লেখা আছে। তাই আমি আজকের অ্যাসাইনমেন্টে আমি কি করব,
ক্লিক করব। আজকের অ্যাসাইনমেন্টে ক্লিক করলে দেখো এই যে আমি যা সেভ করছি তা এখানে দেখা যাচ্ছে। এবার দেখো ডকুমেন্ট সম্পাদনা। এখন আমাদের কাজ হলো কি, আমরা ডকুমেন্ট সম্পাদনা করব। ডকুমেন্ট সম্পাদনা হলো তাহলে আমরা কি করব, এডিটিং করা। আমরা কিভাবে এডিটিং করব। আশা করি তোমরা সবাই এখন বাংলা লেখালেখি করতে পারছো। ভুল ভ্রান্তি থাকছে, তবে থাকতেই পারে, তাই না? এগুলো লিখতে দেখলে ঠিক হবে। তো তোমরা কি করবা, যে প্রক্রিয়া অনুসরণ করে একটা ডকুমেন্টের ভুলগুলো ঠিক করা যায়, এই কাজটা কি বলে, এডিটিং বা সম্পাদনা বলে। সম্পাদনায় কতগুলো কাজ করতে হয় আমাদেরকে। যেমন দেখো, আমাদেরকে সিলেক্ট করতে হইতে পারে। কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করবো কিভাবে, সম্পাদনা বিভিন্ন কাজে অনেক সময় ডকুমেন্টটা সিলেক্ট করতে হয়। অক্ষর বা কোনো শব্দ অথবা পুরো লাইনটাকে সিলেক্ট করতে হয়। তো এটা নির্বাচন করার জন্য কার্সরকে নির্ধারিত জায়গায় শুরুতে নিতে হবে। এরপরে কি করতে হবে, এরপরে শিফট কি চেপে তোমরা ডান এরো চাপ দিবা। ওকে, তাহলে শিফট কি চেপে ডান এরো দিবা। শিখে দেখো, এই যে এটা হলো শিফট কি, এটা হলো শিফট কি। ওকে, এই যে এটা হলো শিফট কি, এই যে এটা হলো শিফট কি। হ্যাঁ, এটা হলো শিফট কি। শিফট কি যাওয়ার পরে ডান এরো, এই যে এরো কি হলো, এই চারটা, এই যে ডান এরো হলো এই পাশেরটা। তাহলে তোমাদের কিবোর্ডে তোমরা এটা চাপ দিবা। ওকে, শিফট দিয়ে ডান এরো চাপ দিবা। দেখো আমি যে লেখাটা লিখছিলাম, এই লেখাটা যখন আমি এটা সিলেক্ট করব, হ্যাঁ, যে মাউসটা দেখতেছো, এই যে মাউসটা যে নাড়াচাড়া করতেছে, এটাই কার্সর। এখানে দেখো দাগটা উঠতেছে নামতেছে, মাউসটা এখানে বসানো। তাহলে আমরা এটাকে সামনে দিব। দেখো এই যে সামনে এভাবে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে শিফট দিয়ে শিফট চাপ দিতে হবে। দেখো আমি শিফট চাপ দিয়ে এরো চাপ দিছি, দেখো এটা সিলেক্ট হয়ে গেছে। আরো চাপ দিছি, দেখো এই যে চাপ দিছি, পুরাটাই সিলেক্ট হয়ে গেছে। ওকে, তাহলে আমি শিফট চেপে ধরে এগুলো করেছি। আবার শিফট সরে লেফট অ্যারো দিছি, সিলেক্টটা চলে যাচ্ছে। তারপর আমি শিফট চেপে আমি যদি এভাবে চাপ দিই, রাইট অ্যারোটা চাপ দিতে থাকি, তাহলে একটা করে এভাবে সিলেক্ট হতে থাকবে। যেমন আমি দেখো বাংলা লেখাটার ক্ষেত্রে দেখো কার্সরটা সামনে নিয়ে গেলাম, আমি শিফট দিয়ে এভাবে ক্লিক করতেছি, দেখো সিলেক্ট হচ্ছে। দেখো আমি যত চাপ দিচ্ছি সিলেক্ট হচ্ছে। এবার চাপ দিয়ে ধরে রাখলে পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে, দেখছো? এবার আমি পুরোটাই সিলেক্ট করবো। এবার আমি শুরুতে নিছি মাউসটা, দেখো কার্সরটা শুরুতে নিছি। এবার শিফট চেপে আমি দেখো পুরা চাপ দিয়ে ধরে রাখছি, দেখো পুরা সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, এভাবে পুরো লেখাটা আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। সিলেক্ট করার জন্য শিফট চেপে রাইট অ্যারো চাপতে হবে। এবার দেখো কাট করবা কিভাবে। অনেক সময় ডকুমেন্টের কোনো অক্ষর, শব্দ বা বাক্য বা বাক্যের কোনো একটা অংশকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয়। দেখো কি করতে হয়, কাট করার জন্য কি করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল প্লাস এক্স একসাথে চাপতে হবে। কন্ট্রোল প্লাস এক্স, কন্ট্রোল এবং এক্স কি যদি একসাথে চাপি তাহলে কাট হয়ে যাবে। কাট মানে প্রিয় শিক্ষিতরা হলো, যখন তুমি কিছু কাট করবা তখন ওইখানে কিছু থাকবে না। যেমন দেখো আমরা এই লেখাতে দেখুন আমি এই যে এবিএস কথাটা কাট করে ফেলবো। কাট করার জন্য তাহলে আমরা কি করবো, আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমি শিফট চেপে রাইট অ্যারো চাপ দিচ্ছি, দেখো সিলেক্ট হয়ে গেছে। এবার আমি কাট করার জন্য কন্ট্রোল এক্স দিব। কন্ট্রোল আর এক্স একসাথে চাপছি, দেখছো কাট করছি, জিনিসটা চলে গেছে। সেখানে দেখো এটা হলো কন্ট্রোল কি। ওকে, তো এই কন্ট্রোল চেপে এই যে এখানে এক্স আছে লেখা, হ্যাঁ, এখানে একটা লেখা এক্স আছে। ওকে, তাহলে কন্ট্রোল এক্স যদি একসাথে চাপো তাহলে সেটা কাট হয়ে যাবে। আমরা কি করব, কাট হয়ে গেল। এবার হলো অনেক সময় ডকুমেন্টের কোনো অক্ষর, শব্দ বা কোনো বাক্য বা কোনো অংশের অনুলিপি বা কপি করার জন্য অন্য জায়গায় নিতে হয়। তার মানে আমি যখন কাট করব তখন সেটা কিন্তু আর থাকবে না। কাট করার পর আমাকে কি করতে হবে, কাট করার পর পেস্ট করতে হয়। মানে পেস্ট শব্দের অর্থ হলো আঠা লাগানো। কাট ও কপি করার পরের কাজ হলো এই অক্ষরগুলো আমাকে কোনো জায়গায় পেস্ট করতে হবে। এজন্য কাট বা কপি কমান্ড ব্যবহার করার পর কার্সরকে কন্ট্রোল ভি চাপতে হবে। কন্ট্রোল ভি যদি একসাথে চাপো তাহলে কিন্তু পেস্ট হয়ে যাবে। যেমন আমি যে শিখে দেখো, আমি যদি এখানে এই যে এবিএস লার্নিং জোন এটা এখান থেকে সরাই ফেলবো, তাহলে আমি কন্ট্রোল এক্স চাপ দিছি, দেখো কাট হয়ে গেছে। এখন আমি এই লেখাটা নিচে দিব, এই জায়গায় দিব এবিএস লার্নিং জোন লেখাটা, তাহলে আমি কন্ট্রোল ভি চাপতো, দেখো এটা এখানে চলে আসছে। তার মানে আমি কন্ট্রোল এক্স চাপ দিলে কাট হয়ে যাবে। আমি এই যে তিনটা এই আমি যে এ লিখছি এটা আমি কাট করে ফেলবো। কন্ট্রোল এক্স এটা কাট করছি, দেখো এটা চলে গেছে। আমি এবার এটা যেখানে দিতে চাই ওখানে আমাকে কন্ট্রোল ভি চাপতে হবে। এই দেখো কন্ট্রোল ভি চাপছি, পেস্ট হয়ে গেছে। আরেকটা কি আছে, কপি করতে হবে। কপি করার জন্য একই রকম ভাবে দেখো একে কিবোর্ডে তোমাদেরকে কি করতে হবে, কন্ট্রোল এবং সি একসাথে চাপতে হবে। কন্ট্রোল সি একসাথে চাপতে হবে, তাহলে কপি হয়ে যাবে। দেখো আমরা যদি কপি করতে চাই, যেমন আমি এখানে এটা কপি করব, তাহলে আগে আমাকে সিলেক্ট করতে হবে। ওকে, সিলেক্ট করার জন্য তোমরা একইভাবে যে কিবোর্ডের শিফট প্লাস রাইট অ্যারো দিতে পারবো, মাউস দিয়েও সিলেক্ট করা যায়। এই যে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটা কপি করব কন্ট্রোল সি দিয়ে। শিখে দেখো কপি আর কাটের ক্ষেত্রে পার্থক্য হলো, দেখো আমি কপি করছি কিন্তু লেখাটা কিন্তু এখানে আছে। আমি এবার নিচে এটাকে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি, এই যে পেস্ট হয়ে গেল। তার মানে আমি যখন কপি করব তখন লেখাটা থাকবে, আর যখন কাট করব সেই লেখাটা সেখানে থাকবে না।
তাহলে আমরা কন্ট্রোল ভি চেপে পেস্ট করতে পারি। এবার ডিলেট বা মুছে ফেলা দেখো, তাহলে অনেক সময় আমাদেরকে ডিলেট করতে হয়, তখন কিবোর্ডের মধ্যে একটা ডিলেট কি আছে, ওকে, ডিলেট বা ডেল কি আছে কিবোর্ডের মধ্যে তোমরা দেখবা, আর ডান সাইডে একটু উপরের দিকে ডেল লেখা আছে বা ডিলেট লেখা আছে, সেটা ক্লিক করলে মুছে যাবে। আবার তুমি ব্যাক স্পেস সিলেক্ট করার পর ব্যাক স্পেস চাপলেও পুরো যেটা মুছতে চাও সেটা মুছে যাবে, ওকে। তাহলে এখানে কতগুলো শর্টকাট কি তোমাদেরকে দিয়েছে, সংক্ষিপ্ত উপায় কিভাবে কাজ করা যায়। শর্টকাট কিগুলো কি দেখো, যেমন লাইনের শুরুতে যদি আমরা কার্সরটা নিতে যাই, তো আমাদের হোম কি চাপতে হবে, ওকে। আমরা যদি কোনো লাইনের শেষে যদি কোনো মাউসের কার্সরটা নিতে চাই, তাহলে এন্ড চাপতে হবে। কার্সর মানে এই যে দেখো আমি নাড়াচাড়া করতেছি, যেটা নড়তেছে এটাই কার্সর। আমি যে লেখার শুরুতে এটাকে নিতে চাই, এখানে নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, হোম চাপতে হবে। আবার যদি আমরা কি করতে চাই, ডকুমেন্টের শুরুতে কোনো পুরো সব লেখার শুরুতে নিতে চাই, আমাদের এই যেমন এই লাইনটা আছে, এই লাইনটা শুরুতে নিলে আমার হোম কি চাপতে হবে। আমাদের শেষে নিতে চাই, লেখার লাইনটা শেষে, তাহলে এন্ড চাপতে হবে। আর যদি আমি লেখার শুরুতে একদম পুরো লেখার শুরুতে এখানে নিতে চাই, তাহলে আমাদের কন্ট্রোল প্লাস হোম চাপতে হবে। আর লেখার যদি একবারে শেষে নিতে চাই, তাহলে আমাদের কন্ট্রোল প্লাস এন্ড চাপতে হবে, ওকে। এবার দেখো আমাদের কাজ কি, ডকুমেন্ট ফরম্যাট করা। তাহলে এই যে ডকুমেন্ট তৈরি করা হলো, সম্পাদনা এডিটিং করা হলো, এখন এই ডকুমেন্টকে একটু সাজাইতে হবে, দেখো, যাতে করে ডকুমেন্টটা দেখতে সুন্দর হয়। মানে এই কাজটিকে বলে ডকুমেন্ট ফরম্যাটিং। মানে ডকুমেন্টকে সাজানোর কারণে ডকুমেন্ট যখন সুন্দর হবে, এই কাজটাকে বলবে ডকুমেন্ট ফরম্যাটিং। আমরা অনেকভাবে ডকুমেন্টকে সাজাতে পারি। আমাদের আলোচনা কয়েকটি মৌলিক বিষয়ের উপর সীমাবদ্ধ রাখবো। কাজ করতে করতে তোমরা হয়তো আরো অনেক কিছু জানতে পারবে। তাই বলেই দিয়েছে সবকিছু। দেখো, অক্ষর বা লেখা আকার ছোট বা বড় করার জন্য, দেখো, আমরা যদি কোনো লেখার অক্ষর ছোট বা বড় করতে চাই, তাহলে ডকুমেন্টের দেখো যে অংশ অক্ষর বা লেখার আকার পরিবর্তন করতে হবে, প্রথমে সেটা সিলেক্ট করতে হবে। তোমরা জানো সিলেক্ট করার জন্য তোমাকে শিফট প্লাস রাইট এরো চাপতে হবে, এটা সিলেক্ট হয়ে যাবে। এবার কি, এটা তোমরা কি করতে হবে, তারপর যে কোনো ওয়ার্ড প্রসেসরের টুল বার বা রিবনে এখানে একটা ফন্ট গ্রুপ আছে, এই ফন্টের নামের পাশে যে সংখ্যাটি থাকে এটা পরিবর্তন করে দিতে হবে। আকার বড় করতে হলে সংখ্যাটি বাড়ায় দিতে হবে, ছোট করতে হলে সংখ্যাটি কমায় দিতে হবে। কিবোর্ডের সাহায্যে এই কাজটি করা যাবে। কিভাবে, লেখার আকার 1 পয়েন্ট যদি বড় করতে চাও, তাহলে কন্ট্রোল প্লাস এই থার্ড ব্র্যাকেট আছে কিবোর্ডের মধ্যে দেখবা, এটা ক্লিক করতে হবে। আবার যদি 1 পয়েন্ট ছোট করতে চাও, কন্ট্রোল এই যে থার্ড ব্র্যাকেট লেফট যেটা বাম পাশেরটা, এটা ক্লিক করতে হবে। তাহলে এভাবে আমরা কি করতে পারবো, এভাবে আমরা লেখার আকার ছোট বড় করতে পারবো। যেমন থেকে এই লেখাটা এখানে আছে, আমরা এই লেখাটা ফন্টটা চেঞ্জ করব। যেমন আমি এবিএস লেখাটাকে পরিবর্তন করতে চাই, এবিএস লেখার নাম অনেক বড় ফন্টে লিখবো। তাহলে এই যে দেখো, এটা হলো, এটা দেখো রিবন, এখানে আমরা দেখো লিখবো, আমি এখানে 472 দিচ্ছি, দেখছো, লেখাটা বড় হয়ে যাবে। আর আমি যত ছোট সংখ্যা দিব, আমি যেমন এখানে 10 দিই বা 12 দিই বা 18 দিই, দেখো লেখাটা ছোট হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা কোনো একটা লেখাকে কি করতে পারবো, ছোট বড় করতে পারবো। অক্ষর বা লেখার আকার বোল্ড, ইতালিক বা আন্ডারলাইন, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। অনেক সময় লেখাটা বোল্ড করার প্রয়োজন হয় বা ইতালিক বা আন্ডারলাইন করার প্রয়োজন হয়। তখন আমি যদি লেখাটা বোল্ড করতে চাই, লেখাটা যদি আমরা কি করতে চাই, আমরা যদি বোল্ড করতে চাই, বোল্ড করার জন্য কন্ট্রোল প্লাস বি চাপতে হবে, কন্ট্রোল প্লাস বি, বোল্ড হয়ে যাবে। আবার ইতালিক করতে চাইলে আমাদেরকে কি করতে হবে, কন্ট্রোল প্লাস আই চাপতে হবে, ইতালিক হয়ে যাবে। আর যদি আন্ডারলাইন করতে চাই, তাহলে কন্ট্রোল প্লাস ইউ চাপতে হবে, তাহলে এটা আন্ডারলাইন হয়ে যাবে। কিভাবে হবে দেখো, আমরা দেখাচ্ছি। এই যেমন এই লেখাটা আছে, যেমন ইংলিশ এবিএস লার্নিং জোন, এই লেখাটা আছে, এই লেখাটাকে আমরা বোল্ড করব। তাহলে দেখো, আমরা এখানে দেখো বোল্ড লেখা আছে, তাহলে এটা চাপলে বোল্ড হয়ে যাবে, এটা চাপলে দিলে বোল্ড হয়ে যাবে। এটা আই চাপ দিলে ইতালিক হয়ে যাবে, ইউ চাপ দিলে আন্ডারলাইন হয়ে যাবে, ওকে, লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে। এটা আর এটা একসাথে দেখো, বোল্ড ইতালিক আন্ডারলাইন আছে। আমি যদি শুধুমাত্র মানে ইতালিক করব, তাহলে আমরা কি করবো, বাকিগুলো আমার সিলেক্টটা বন্ধ করে দিতে হবে, তাহলে এটা সিলেক্ট করে দিতে হবে, দেখো ইতালিক হয়ে গেছে, ওকে। এখন আমি চাচ্ছি যে এইভাবে করব না, এভাবে না করে কিবোর্ড দিয়ে করব। তো কিবোর্ডও আমরা যদি দেখো, তোমরা যদি কিবোর্ড কন্ট্রোল প্লাস বি চাপি, আমরা দেখো কন্ট্রোল বি চাপছি, আমি দেখো বোল্ড হয়ে গেছে। আমি আবার কন্ট্রোল আমি যদি আই চাপ, ইতালিক হয়ে গেছে। আবার আমি যদি কন্ট্রোল ইউ চাপ, দেখো আন্ডারলাইন হয়ে গেছে, ওকে। তাহলে এভাবে তোমরা কি করতে পারবা, মাউস কিবোর্ড দিয়েও করতে পারবা। দেখো ডকুমেন্টের অ্যালাইনমেন্ট কি, এবার দেখো ডকুমেন্টের অ্যালাইনমেন্ট, কোনো ডকুমেন্টের প্যারাগ্রাফ মার্জিনের কোন দিকে মিশে থাকবে তা অ্যালাইনমেন্টের দ্বারা নির্দেশ করা হয়। মানে বাম দিকে আছে, ডান দিকে আছে, মাঝ বরাবর আছে, সব দিকে সমান বা জাস্টিফাইড, এটা তাহলে এগুলো আইকনগুলো মাউস ক্লিকের মাধ্যমে করা যায়। কিভাবে অথবা কিবোর্ডে দেখো এখানে শর্টকাট কি দিয়েও করা যায়। দেখো আমি যদি বাম দিকে অ্যালাইনমেন্ট করতে চাই, তাহলে আমাকে কন্ট্রোল এল, এল মানে লেফট, কন্ট্রোল লেফট। আবার যদি ডান দিকে করতে চাই, তাহলে কন্ট্রোল আর দিতে হবে, কন্ট্রোল আর মানে রাইট। আর মাঝখানে দিলে কন্ট্রোল সি মানে সেন্টার, মানে মাঝখানে। আর যদি জাস্টিফাইড করতে চাই, জাস্টিফাইড মানে সব দিকে সমান,
তাহলে কন্ট্রোল জে। দেখো আমার এই লেখাটা আছে, আমি যদি এই লেখাটাকে যদি আমি এটাতে ক্লিক করি, তাহলে দেখো এটা হলো জাস্টিফাইড লাইন। দেখো এইদিকে আর এদিকে সমান হবে। আর আমার লেখা নাই দেখে এদিকে যায়নি। আমি যদি লেখা লিখতাম এখানে, দেখো আমি যদি এখানে আরো লেখা লিখি, যতই লিখি না কেন, দেখো এখানে এই লেখাটা এইভাবে দুই পাশে সমান হবে, এভাবে। ওকে, এভাবে দুই পাশে সমান হয়ে যাবে। আবার আমি যদি কি করি, দেখো আমি যদি এখানে দেখো আমি যদি এখানে এটা দিই, এটা হলো বাম দিকের অ্যালাইনমেন্ট। আমি যদি ডান দিকেটা দেখো, দেখো ডান পাশে চলে যাবে। আমি যদি এটা যদি সেন্টার দিই, তাহলে দেখো লেখাটা মাঝে চলে আসবে। ওকে, তাহলে এভাবে আমরা অ্যালাইনমেন্ট করতে পারবো লেখাটাকে। তাহলে কি হলো, এভাবে অ্যালাইনমেন্ট করা যায়। আবার তুমি কিবোর্ড দিয়েও করতে পারবো। ওকে, আমি যদি দেখো, আমি যদি কন্ট্রোল দিয়ে কন্ট্রোল রাইট চাপছি, কিন্তু এখন দেখো ডান পাশে তোমাদের অ্যালাইনমেন্ট হয়ে গেছে। ওকে, আমি এবার কন্ট্রোল লেফট চাপ, দেখো বাম দিকে চলে আসছে। আমি এবার কন্ট্রোল জে চাপতেছি। ওকে, কিবোর্ডে কন্ট্রোল জে, দেখো জাস্টিফাইড অ্যালাইনমেন্ট হয়ে গেছে। তো শিক্ষার্থীদের দেখো এরপরে আরো অনেক কাজ আছে, যেমন হলো কি অ্যালাইনমেন্টে আরো অনেক কাজ আছে, যেমন লাইনের ব্যবধান দিতে হয়, যেমন লাইনের ব্যবধান লাইন স্পেস দিতে হয়, তারপর টেবিল করতে হয়, তারপর বুলেট নাম্বার দিতে হয়, লেখার রং পরিবর্তন করতে হয়। তাহলে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করতে করতে তোমরা এটা জানতে পারবা। দেখো লাইনগুলোর মধ্যে দূরত্ব কত দিব, দেখো এই দেখো আমার এখানে সংখ্যাগুলো আছে, আমি যদি সংখ্যাগুলো বাড়াই, তাহলে লাইনগুলো দূরে দূরে চলে যাবে। ওকে, লাইনগুলো এভাবে দূরে দূরে চলে যাবে। এই দেখো আমি এগুলোকে বলে বুলেট, বুলেট বলে। আর নম্বর কি, দেখো দেখো তাহলে নম্বর কি, এই দেখো এখানে আমি যদি এখানে ক্লিক করি, এখানে নম্বর গ্রুপ আছে, এখানে আমি যে কোনো নাম্বার দিয়ে এগুলো, যে কোনো স্টাইলের নাম্বার দিয়ে আমরা এগুলো নাম্বারিং করতে পারবো। ঠিক আছে, দেখো আবার রং পরিবর্তন করার জন্য তাহলে আমাদের আবার সে কিভাবে, দেখো এই যে এখানে এ লেখা আছে, এখানে লেখার আমরা এখানে যে কোনো কালার দিলে লেখাগুলো কি হয়ে যাবে, এই যে রেড কালার হয়ে গেল। আমি রেড যে কোনো কালার দিলে, এই যে এখানে আছে যে লেখার কিভাবে রং পরিবর্তন করতে হয়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এবার কাজ হলো লেখা মুদ্রণ করতে হবে, মানে প্রিন্ট করতে হবে। কি বোঝা, আমরা এখন ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে বাংলা ডকুমেন্ট তৈরি করতে পারি, এডিট করতে পারি। হ্যাঁ, এবার চলো এটাকে ছাপানো যাক, মানে ছাপাইতে হবে। এখন প্রিন্টারের ছাপানোর জন্য দেখো কি করতে হবে, মুদ্রণের জন্য প্রয়োজন হলো কম্পিউটারের সাথে যথাযথভাবে সংযুক্ত প্রিন্টার লাগবে তোমাদের। একটা হলো প্রিন্টারের জন্য দরকারি সফটওয়্যার লাগবে, মানে কি প্রিন্টার থাকলেই চলে না, প্রিন্টারটা যে কোম্পানির বা যে ব্র্যান্ডের সে আলোকে একটা কম্পিউটারের মধ্যে একটা সফটওয়্যার থাকতে হয়। সব ঠিক থাকলে কি হলো, শিক্ষকের অনুমতি নিয়ে বলছে তোমাদের তো এটা স্কুলে হয়তো যদি প্র্যাকটিক্যাল করায়, তখন হয়তো কারণ সবার কাছে তো আর প্রিন্টার থাকবে না। এবার শিক্ষকের অনুমতি নিয়ে তোমরা প্রিন্ট আইকনে ক্লিক করবা, অথবা কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল পি চাপলেও, তারপর এন্টার চাপলে প্রিন্ট হয়ে যাবে। যেমন দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেমন আমরা হলো এই লেখাটা, কারণ এই লেখাটা আমরা প্রিন্ট করব, ফাইল অপশন আছে, ফাইলে ক্লিক করব। ফাইল ক্লিক করলে দেখো এখানে নিউ আছে, ওপেন আছে, সেভ আছে, এখানে প্রিন্ট আছে, দেখছো এই যে এখানে আমি যদি প্রিন্ট করে প্রিন্টে ক্লিক দিই, দেখো এই যে এখানে প্রিন্টের একটা ফরম্যাট চলে আসছে। আমি এখানে দেখো এখানে প্রিন্ট, এখানে একটা প্রিন্টার সিলেক্ট করতে হবে। তাহলে যে প্রিন্টারটা তোমরা সিলেক্ট করবা, তারপরে এই যে প্রিন্ট অপশনে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, আমি আবার কিন্তু কিবোর্ডে কন্ট্রোল পি চাপতেছি, দেখো তোমরা আগের মতো চলে আসবে একবারে। এই দেখো একবারে চলে আসছে। এই কন্ট্রোল পি চাপলে দেখো প্রিন্ট ফরম্যাটটা চলে আসলো, প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট চলে আসবে। অথবা আমি যদি এন্টারে ক্লিক করি, তাহলেও কি করবে, তাহলেও এটা প্রিন্ট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এবার ডকুমেন্ট ব্যবস্থাপনা, তাহলে আমরা এই যে ডকুমেন্টের সবকিছু করলাম, প্রিন্ট করলাম, লেখালেখি শিখলাম, এডিটিং করলাম, এবার ডকুমেন্ট ম্যানেজমেন্ট বা ডকুমেন্ট ব্যবস্থাপনা। তো এই ওয়ার্ড প্রসেসরে বাংলা ডকুমেন্ট তৈরি করা কত সহজ, এর পরের কাজ কি তাহলে? আসলে ডকুমেন্টটা এমন ভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হয় যাতে এটা হারিয়ে না যায়, ভবিষ্যতে প্রয়োজনের সময় যেন খুঁজে পাওয়া যায়। এই কাজটি সহজভাবে ডকুমেন্ট ব্যবস্থাপনা বলে। তার মানে কোনো কাজ যখন আমরা লিখবো, সেটা হলো সেভ করতে হবে এবং সেটাকে ভবিষ্যতের প্রয়োজনে যেন খুঁজে পাওয়া যায়, এই ব্যবস্থাটা রাখতে হবে। এই কাজটি করাই হলো ডকুমেন্ট ব্যবস্থাপনা। সাধারণভাবে যে কোনো ডকুমেন্টকে যদি আমরা কি করি, যে কোনো ডকুমেন্টকে আমরা যদি মানে সংরক্ষণ করি, সেটা মাই ডকুমেন্ট ফোল্ডারে সংরক্ষিত থাকবে, সেভ হয়ে যাবে। সেখানে অনেক ফাইলের মাঝে তোমার ডকুমেন্টটা মিশে থাকবে, প্রয়োজনের সময় ডকুমেন্টে পাওয়া কঠিন হয়ে যাবে। যে এই জন্য আমাদের নিচে অনুযায়ী কয়েকটা কাজ করতে হয়। তাহলে ডকুমেন্ট ব্যবস্থাপনার জন্য কি কি কাজ করতে হবে? প্রথম কাজটা হলো মাই ডকুমেন্ট ফোল্ডার খুলে তার মধ্যে নতুন একটা ফোল্ডার খুলতে হবে। প্রাথমিকভাবে ফোল্ডারটির একটা নাম দিতে আসবে, হলো নিউ ফোল্ডার। সেটাকে আমরা নিজের মতো করে একটা নাম দেব, নিজের নাম অথবা তারিখ অনুযায়ী আমরা ফোল্ডারে একটা নাম দেব। তো তোমার তৈরি করা ডকুমেন্টের সংরক্ষণের জন্য কম্পিউটারকে নির্দেশ দিলেই, আর যখন তুমি কম্পিউটারকে নির্দেশ দিলেই, তখন একটা ডায়ালগ বক্স আসবে। তো সেখানে তোমরা সেই ফোল্ডারটির মাউসে ডাবল ক্লিক করার মাধ্যমে খুলে তারপর সংরক্ষণ করতে পারবা। ডকুমেন্ট সংরক্ষণের সময় ধরন অনুযায়ী ডকুমেন্টের নামকরণ করা হয়। যেমন আমি যেমন ডকুমেন্ট লিখছি সে নামে সেভাবে নাম দিয়ে আমি সেভ করব, তাহলে আমার পরে খুঁজে পেতে সুবিধা হবে। তাহলে এভাবে আমাদের কাজ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রাখবা। নেক্সট এই চ্যাপ্টারে একটা নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে
প্রশ্ন এবং এমসিকিউ গুলো দিয়ে দিব। আর তোমাদের কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট বক্সে লিখবা। ভালো থেকো।